নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গল্প পাঠ করছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা প্রতারক। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। পরিকল্পনাটা অনেক আগে থেকেই করে রেখেছিলেন, এবার সেটাকে বাস্তবে রূপায়িত করলেন অনিমেষ ঘোষাল। ব্যবসার কাজে তাকে প্রায়ই বড়জামদা, গোয়া, রাঁচি কিংবা চক্রধরপুরের দিকে আসতে হতো। এবারেও এসেছেন। কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়ে এসেছেন এবারে তিনি। প্রথমে টাটানগর থেকে মুড়ি, পরে রাঁচি হয়ে চক্রধরপুরে যাবেন, তারপর চাইবাসা হয়ে গোয়ার দিকে। রাঁচি থেকে চক্রধরপুর যাওয়ার সময় হঠাৎ করেই দেখা হয়ে গেল নিবারণ হালদারের সঙ্গে। বহুদিনের পরিচিত, বিয়ে থা করেননি, ভাইপো ভাইজিদের নিয়েই তার সংসার। অত্যন্ত সাদামাটা লোক। নিবারণ হালদার রাঁচির বাস স্ট্যান্ডে চক্রধরপুরের বাসের জন্য অপেক্ষা করছিলেন। অনিমেষবাবু নিবারণকে দেখতে পেয়েই ডাকলেন, আরে যাচ্ছ কোথায় নিবারণ? অনেকদিন দেখা সাক্ষাৎ নেই তোমার। নিবারণ বিনয়ের হাসি হেসে বললেন, কোথায় আর যাব ভাই, একটু বিশেষ কাজে এই চক্রধরপুরে যাচ্ছি। আমার গাড়ি থাকতে এই ভিড়ে বাসে যাবে কেন তুমি? উঠে এসো। নিবারণ তখন যেন হাফ ছেড়ে বাঁচলেন। তখন আসন্ন সন্ধ্যা, দিনের আলো তখনও মুছে যায়নি আকাশের পট থেকে। নিবারণ গাড়িতে উঠলে অনিমেষবাবু প্রথমেই একটি পেট্রোল পাম্পে এসে প্রয়োজনীয় তেল ভরে নিলেন। তারপর এককালের বন্ধু নিবারণকে নিয়ে একটি ভালো হোটেলে ঢুকে পেট ভর্তি খাওয়া দাওয়া করলেন। পরের কানের কাছে মুখ এনে বললেন, কি চলবে নাকি? নিবারণ কুকরে এতটুকু হয়ে বললেন, তুমি তো জানো ওসব আমি খাই না। ভালো ভালো, তা একটু খেলে আপত্তি নেই তো? কি যে বলো, তুমি এখন কত বড় দরের মানুষ, কত প্রতিপত্তি তোমার, তোমার না খেলে চলবে? অনিমেষবাবু নিবারণের পিঠ চাপড়ে তাকে পাশে বসিয়ে গাড়িতে স্টার্ট দিলেন। গাড়ি অন্ধকার বনপথ ধরে পাহাড়ের ঘাট পেরিয়ে ক্রমশ এগোতে লাগলো। বেশ খানিকটা যাবার পর ঘন অরণ্যের মাঝখানে একটি খাদের ধারে এসে বেগ কষলেন অনিমেষবাবু। এই অঞ্চলটা পাহাড়ের উচ্চস্থান এবং গভীর জঙ্গলে ভরা। সন্ধ্যের পর এ পথে লোকজন ও যানবাহন চলে না বললেই চলে। নিবারণ বললেন, কি হলো, গাড়ি বিগড়ালো নাকি? মনে হচ্ছে তাই, বুঝলে, ব্রেকটা একটু গন্ডগোল করছে। এ জায়গাটা ধারে কাছে কিন্তু কোনো লোকালয় নেই, আর ভাল্লুকের উপদ্রব খুব বেশি। মাঝে মধ্যে এক একটা ট্রাক বা বাস আসা যাওয়া করে বটে, কিন্তু অনিমেষবাবু বললেন, জানি জানি, কিন্তু কি আর করা যায় বলো, গাড়ি বিগড়ালে তাকে তো ঠিক করতেই হবে, না হলে জঙ্গলে যে পড়ে থাকতে হবে সারাটা রাত। এই কথা বলে গাড়ি থেকে নেমে অন্ধকারে গাড়ির বোনেট খুলে কি সব খুটখাট করলেন। তারপর রুমালে কি একটা তরল পদার্থ ঢেলে গাড়িতে বসে হঠাৎই সেটা চেপে ধরলেন নিবারণের নাকে। অনিমেষবাবুর শক্তির কাছে নিবারণ নেহাতি দুর্বল, তাই দুই একবার, কি হচ্ছে অনিমেষ, এ কি করছো, বলেই ঝিমিয়ে পড়লেন। অনিমেষবাবু এবার ওর সারা শরীরে পেট্রোল ঢেলে খুব সাবধানে ধরিয়ে দিলেন একটি দেশলাই কাঠি। তারপর গাড়িটাকে গায়ে জোরে ঠেলে ফেলে দিলেন খাদের মধ্যে। গাড়িটা অনেকটা পুরনো, গেছে যাক, ওর জন্য কোনো দুঃখ নেই। এখন পরিকল্পনা বাস্তবায়িত হলেই
কোটি টাকার মালিক হয়ে চলে যাবেন মুম্বাই কিংবা গোয়ায়। সেখানে সমুদ্র তীরে একটি ফ্ল্যাট কিনে সুখে কাটিয়ে দেবেন জীবনের বাকি দিনগুলো। কলকাতার ব্যবসাপত্র ছেলেই সামলে নেবে। কাজটা যে এমন নিখুঁতভাবে হয়ে যাবে তা উনি ভাবতেও পারেননি। তবে নিবারণের জন্য দুঃখ হয়। ব্যাচেলার মানুষ, যা মরে বাঁচল বেচারা। নিবারণকে না পেলে অবশ্য পথচারী কাউকে লিফট দেবার নাম করে তুলে নিতেন গাড়িতে। তা ওর সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই হলো। গাড়িটা যখন 40 ফুট খাদে পড়ে দাউ দাউ করে জ্বলছে, অনিমেষ তখন পকেট থেকে নেশার জিনিস বাকি অংশটুকু গোলায় ঢেলে সেটাকে পাথরে আছাড় মেরে ধীরে ধীরে এগিয়ে চললেন। ছোট্ট একটি আগ্নেয়াস্ত্র কাছেই আছে। পথে কোনো জীবজন্তু আক্রমণ করলে সেটাকে অবশ্যই ব্যবহার করতে পারবেন। অনেক পরে উল্টো দিক থেকে একটা ট্রাক আসতে দেখে সেটাকে থামিয়ে তাতেই উঠলেন অনিমেষবাবু এবং আবার ফিরে এলেন রাঁচিতে। অনিমেষ ঘোষালের দুর্ঘটনাজনিত মৃত্যুর খবরটা 2-1 দিন পরে সব কাগজেই ফলাও করে ছাপা হলো। ইদানিং তার ব্যবসাপত্র খুব একটা ভালো যাচ্ছিল না, তাই সবাই ধরে নিল অন্যমনস্কতার কারণেই তিনি নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন। অপঘাতে মৃত্যু হলে সাধারণত 3 দিনে পরলৌকিক কাজ হয়। অনিমেষ ঘোষালের বউ ছেলেও ঠিক সেইভাবেই কাজ সারলেন। 3 দিনের দিন শ্রাদ্ধ শান্তি মিটে গেলে গভীর রাতে অনিমেষবাবু ফোন করলেন বাড়িতে। ছেলে ফোন ধরলে অনিমেষবাবু বললেন, বাপি আমি মরিনি রে। ছেলে উল্লসিত হয়ে কি যেন বলতে গেলে বললেন, চুপ, এখন আমি যা বলছি তার মন দিয়ে শুনে যা। বর্তমানে আমি হাজারিবাগে আছি, এখানে আমায় কেউ চিনবে না। তুই তো জানিস আমার 1 কোটি টাকা ইনশিওর করা আছে। এখন তুই ওই টাকাটা ক্লেম কর। কত দূর কি হলো আমি তোকে পরে ফোন করে জেনে নেব। এই কথা তোকে আগেই জানাতাম, তা না হলে তোরা কান্নাকাটি কম করতিস। তাই হলে একটু দেরি করেই জানালাম, বুঝলি? টাকাটা আদায় হলেই আমরা সপরিবারে মুম্বাই কিংবা গোয়ায় গিয়ে থাকবো। ছেলে উল্লসিত হয়ে বলল, সত্যি বাবা, কি বুদ্ধি তোমার! কত সহজেই আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেল বলো তো। আগে হোক তারপরে কথা, রাখছি, গুড নাইট। অনিমেষবাবু যে হোটেলে উঠেছিলেন সেই হোটেল থেকেই ফোন করেছিলেন। ফোন নামিয়ে রেখে তিনি আবার নিজের ঘরে এসে দরজা বন্ধ করলেন। তারপর বিছানায় শুয়ে শুয়ে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কতই না চিন্তা ভাবনা করতে লাগলেন। 1 কোটি টাকার ইনশিওর করে মাত্র 1 লাখ টাকা প্রিমিয়াম জমা দিয়েছেন। এখন ভালোই ভালোই কাজটা মিটলেই হাতের মুঠোয় চাঁদ। ঠিক এর 1 সপ্তাহ পরে রানীগঞ্জের একটি হোটেলে অরুণ রায় নাম নিয়ে উঠলেন অনিমেষবাবু। কদিন রোজই তিনি ছেলের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। আজ ছেলে আসবে তার সঙ্গে দেখা করতে। সে এলে তাকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিয়ে তিনি গা ঢাকা দেবেন আড়া অথবা বক্সারের দিকে। কিন্তু সন্ধে থেকে ঠায় অপেক্ষা করে বসে থেকেও ছেলেটা এলো না দেখে দারুণ চিন্তিত হয়ে ফোন করে যাচ্ছেন। এমন সময় দীর্ঘ উন্নত বলিষ্ঠ চেহারা এক সুটেড বুটেড ভদ্রলোক হাসি মুখ করে এগিয়ে এলেন তার দিকে। আরে অনিমেষবাবু না? অনিমেষবাবুর বুকের রক্ত ছলাৎ করে উঠল। তবু বললেন, কে কে আপনি? আমাকে চিনবেন না, আমি কিন্তু আপনাকে ঠিক চিনে ফেলেছি। আপনি ভুল করছেন, আমি অনিমেষ ঘোষাল নই, আমার নাম অরুণ রায়। ভুলটা তো আপনিই করেছেন। আপনি ঘোষাল কি ঘোষ বোস মিত্তির? তা তো আমি জানতেই চাইনি। আমি অনিমেষ ঘোষালকেই খুঁজছি। আপনি নিজেই
ঘোষাল বলে চিনিয়ে দিলেন নিজেকে। খবরের কাগজে আপনার মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে সবাই খুবই মর্মাহত। কাগজের ছবি দেখেই আপনাকে চিনেছি। এই হোটেলের ঘরে আপনি অবশ্য নাম ভারিয়ে অরুণ রায়ন সেজে আছেন। তাছা কত কষ্ট করে প্ল্যান খাটিয়ে আপনার সন্ধান পেলাম, কাজে আপনাকে কি করে বলবো। এখন ঘরে চলুন, একটু চায়ের ব্যবস্থা হলে বেশ ভালো হয়। সে ব্যবস্থা অবশ্য আমিই করছি। তার আগে দাঁড়ান, একটু দাঁড়ান, আমার বাড়িতে একটা ফোন করুন। কাকে ফোন করবেন? ছেলেকে? সে এখন আমাদের হেফাজতে। অনিমেষবাবু শঙ্কিত হয়ে বললেন, কে কে আপনি? আপনি আমায় চিনবেন না। আমি কলকাতা গোয়েন্দা পুলিশের একজন অফিসার। নিবারণ হালদার নামে একজন নিরীহ মানুষকে খুন করার এবং গাড়ি দুর্ঘটনার নিজেকে মৃত প্রমাণ করে LIC-কে প্রতারণা করতে যাওয়ার অপরাধে আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। আমার নাম মৃগাঙ্কশেখর রায়। নাম শুনে আঁতকে উঠলেন অনিমেষবাবু। কলকাতা পুলিশের একজন তুখোড় এবং জাঁদরের গোয়েন্দাইনি। সাক্ষাৎ জমের হাত থেকে রেহাই পেলেও এর হাত থেকে রেহাই পাওয়া অত্যন্ত কঠিন। অনিমেষবাবু আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, সেখানে ধপ করে বসে পড়লেন। মৃগাঙ্কবাবুর নির্দেশে অন্যান্য পুলিশরা তাকে ধরাধরি করে হোটেলের ঘরে নিয়ে এসে বসালেন। একটু পরে চা এলে সবাই চা খেলে। অনিমেষবাবু হাতও দিলেন না চায়ের কাপে। মৃগাঙ্কবাবু বললেন, এবারে শুনুন কিভাবে আপনাকে খুঁজে বের করলাম। প্রথম দুর্ঘটনার খবর কাগজে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই LIC কর্তাদের টনক নড়ল। চুক্তির মতো ওই টাকা ওনারা দিতে বাধ্য। তবে কিনা মাত্র 1 লাখ টাকা প্রিমিয়াম জমা দেওয়ার পর 1 কোটি টাকা দিতে হলে খায় লাগবে বই কি। সরকারের টাকা হলেও আপনাদেরই বিভিন্ন জনের টাকার একটা অংশ তো, তাই সর্বাগ্রে তারাই আমাদের কাছে আবেদন করেন বিষয়টি অনুসন্ধান করে একটু খুঁটিয়ে দেখতে। যাই হোক, রাঁচির পুলিশ অফিসাররা এই তদন্তের ব্যাপারে আমাদের খুব সাহায্য করেছে। তদন্ত করেছেন ওনারাও। ফরেন্সিক রিপোর্ট বলছে অর্ধদগ্ধ মৃত ব্যক্তিকে ভালোভাবে শনাক্ত করা না গেলেও তার একটি ব্যাগের মধ্যে থেকে নামধাম ইত্যাদি সব কিছু পাওয়া গিয়েছে। পোস্টমর্টেম রিপোর্টেও ধরা পড়েছে লোকটির সারা শরীরে পেট্রোল ঢেলে পরে আগুন লাগানো হয়েছিল। পেট্রোল যাতে করে ঢালা হয়েছিল সেই পাত্রটাও পড়েছিল এক পাশে। পেট্রোল ঢালার একটু আগে ক্লোরোফর্মও ইউজ করা হয়েছিল। রাস্তার ধারে পড়ে থাকা ধুলো থেকেই সেটা জানা যায়। তা আপনার অ্যাটাচিটাও তো ভালোভাবে পড়েনি, সেখান থেকেই পাওয়া গিয়েছে আপনার পরিচয়। আরো কাঁচা কাজ করেছেন আপনি মশাই। নেশা করার পর পানীয়ের পাত্রটি ওখানেই আছাড় মেরে ভেঙে ফেললেন। সত্যিকারের দুর্ঘটনা হলে ওই ধরনের কিছুই ঘটতো না। আর তাছাড়া গাড়ির চাকার ঘর্ষণের দাগও হতো অন্যরকম। গাড়িটাকে আপনি ঠেলে খাদের মধ্যে ফেলে দিয়েছিলেন, বুঝলেন? তাই আপনার বেশ কয়েকটি ভারী পায়ের ছাপও পাওয়া গিয়েছে স্পট থেকে। ওইসব দেখেই আমরা সক্রিয় হলাম। ছেলে ওই 1 কোটি টাকা পাওয়ার জন্য আবেদনও করেছে। এরপর আমরা আপনার টেলিফোনের দিকে নজর দিলাম। আমরা জানতাম চতুর বিড়াল আপনি বাড়ির সঙ্গে টেলিফোনেই যোগাযোগ করবেন, আর হলোও তাই। আপনার টেলিফোনই আপনাকে ধরিয়ে দিল। আর তাছাড়া আপনার ছেলেও স্বীকার করেছে সব কথা। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে মৃগাঙ্কবাবু বললেন, আপনাদের মতো গণ্যমান্য প্রতারকরা যেমন মাথা খাটিয়ে প্রতারণার জাল বিস্তার করে, আমরা পুলিশরাও ঠিক তেমনি চারিদিকে মাকড়সার জালের মতো আপনাদের ধরার জন্য জাল বিস্তার করে রাখি। এখন আপনার নামে শুধু প্রতারণার অভিযোগ নয়, খুনের মামলাও দায়ের করা হবে। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। অনিমেষবাবুর মুখ দিয়ে আর এক
একটা কথাও বের হলো না। তিনি স্থির হয়ে চেয়ে রইলেন সকলের মুখের দিকে।